রানী নীলমণিযুক্ত সাদা অংশ ভর্তি জল নিয়ে দুহাতে জিদ্দাতের হাত গাল থেকে ছাড়ানোর চেষ্টা করে মাথা নাড়িয়ে মানা করে তাকে যেন এই মুহূর্তে না মারে। কিন্তু পাষাণ মাফিয়া কি তা শুনে? গাল থেকে হাত ছেড়ে চুলের মুঠি শক্ত করে ধরল। রানী ব্যথায় চোখ বন্ধ করে নিতে গড়িয়ে পড়ল চোখের ভেতর জমে থাকা অশ্রু। একটানে দাঁড় করিয়ে সজোরে বিছানায় ছুঁড়ে মারল। চিৎ হয়ে পড়ল রানী। দেওয়ালে আটকে রাখা চাবুকটা নিয়ে সমস্ত শক্তি প্রয়োগ করে আঘাত করল রানীর পিঠে। রানী চিৎকার দিয়ে বিছানার চাদর খামচে ধরল শক্ত করে। একের পর এক আঘাত পড়তে থাকলো দুধে আলতা শরীরে। এক একটা আঘাতের জায়গা নারীর পিঠে দুটো করে দাগ হয়ে যাচ্ছে। হায়, যন্ত্রণা কাকে বলে রানী প্রতিটা আঘাতে অনুভব করছে। তার করা প্রতিটা চিৎকার জানান দিচ্ছে নারী শেষ হইতে পারছে না। আঘাতগুলো মনের মধ্যে দাগ কেটে দিচ্ছে। অন্তরঙ্গে রক্তক্ষরণ হচ্ছে। জিদ্দাতের প্রতি থাকা মনের মধ্যে ঘৃণাটা আরো বেশি দৃঢ় হয়ে উঠল। জিশান দ্বিতীয় ফ্ল্যাটে আসলো। জিদ্দাতের পাশের রুমটাই তার। জিদ্দাতের রুম পাশ কাটিয়ে যাওয়ার সময় হঠাৎ সে দাঁড়িয়ে গেল। ঘাড় ঘুরিয়ে একবার দরজার দিকে তাকাতে দেখতে পেল ভেতর থেকে বন্ধ। তার কেমন জানি খারাপ লাগতে শুরু হয়। কি মনে করে যেন দরজার দিকে এগিয়ে যায়। হাত উঠিয়ে দরজা উপর রাখতে গিয়েও হাত সরিয়ে দু কদম সামনে এগিয়ে যেতে জিশান জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে। শরীর কেমন দুলছে। দাঁড়িয়ে গিয়ে ভর দিল দেওয়ালে। আস্তে আস্তে তা ঘেঁষে নিচে বসে পড়ল। চোখ ঝাপসা হয়ে আসছে তার। নিজের এক হাত নিয়ে রাখে বুকের বাঁ পাশে, সেখানটায় শক্ত করে চেপে ধরে। কেমন চাপা ব্যথা অনুভব হচ্ছে। খুব কষ্ট করে কাতার কণ্ঠে আওড়ায়, আমার কেন মনে হচ্ছে রানী ঠিক নেই? রানীর চিৎকার যদি অন্য কেউ শুনতে পেত তাহলে আফসোস নয় বরং কেঁদে দিত। কিন্তু দুর্ভাগ্যবশত এই চিৎকার শুধু চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেল। সাউন্ড প্রুফ হওয়ায় পৌঁছালো না কারো কানে। জিশান বসে ছটফট করছে। তার মনে হচ্ছে রানী ঠিক নেই। হায় আফসোস, সে কি আর জানে তার রানী সত্যি ঠিক নেই। রানীর চিৎকার করার শক্তি আর শরীরে অবশিষ্ট নেই। চুপ করে আছে। চোখ দিয়ে শুধু অনবরত পানি গড়িয়ে পড়ছে। পিঠের আঘাতগুলো এখন ক্ষততে পরিণত হয়েছে। সাদা শাড়ির উপরে ছুপ ছুপ রক্ত ভেসে উঠেছে। কিন্তু পাষাণ লোকটা থামছে না। রাগে শরীরের রক্ত টকবক করছে। গায়ের শার্টটা ঘেমে শরীরে লেপ্টে গেছে। শেষ কয়েকটা আঘাত করে চাবুকটা ছুঁড়ে ফেলে চিৎকার করে রানীকে উদ্দেশ্য করে বলে, বাহ, ছটফট করছেন তো আবার? বাকিটা বলল না। সজোরে দেওয়ালে ঘুষি মারল। তারপরেও তার রাগ এক বিন্দু পরিমাণ কমল না। আগে থেকে হাতটা ক্ষত ছিল। সে আবারও ঘুষি মারল। এবার হাতের ক্ষতটা তীব্র তাজা হয়ে রক্ত পড়তে শুরু করলো। জিদ্দাত নিজের শার্ট খুলে বেডে ছুঁড়ে ফেলল। ততক্ষণে রানীর চোখ নিভু নিভু হয়ে আসলো। তাকিয়ে থাকতে পারল না। চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। টাইম স্কিপ। সুমিত্রা রানীর রুমের সামনে এসে দাঁড়ালেন। মূলত তিনি এসেছেন রানীকে খাবার দেওয়ার জন্য। তিনি দরজা ঠেলে ভেতরে আসলেন। ভাবশীলন হয়ে বেডের উপর নজর যেতে আঁতকে উঠলেন। খাবারের প্লেট ফেলে ছুটে গেলেন বিছানার দিকে। রানীর সারা পিঠে রক্তে মাখামাখি। এ কি অবস্থা হয়েছে মেয়েটার? তিনি রানীকে দুহাতে সোজা করে শুয়ে দিতেই তাকে অচেতন অবস্থায় দেখে কেঁপে উঠলেন। কাঁপা কাঁপা হাত নিয়ে রানীর নাকে ঠেকালেন। কি আশ্চর্য, শ্বাস চলছে না! জোরে চিৎকার দিয়ে দূরে সরে আসলেন। জিদ্দাত একের পর এক কয়েনের বোতল খালি করছে। চোখ তার অসম্ভব লাল। লাস্ট বোতল শেষ হতে মুঠোবন্দি করে চেপে ধরে দাঁত পিষতে থাকে। বোতলটা প্রেসার নিতে না পেরে এক পর্যায়ে ভেঙে যায় এবং ভাঙা কাঁচ গেঁথে যায় জিদ্দাতের হাতে। তাতেও তার মুখের ভাব ভঙ্গি একটুও চেঞ্জ হয় না। সে রাগে গিজগিজ করতে করতে চোখ বন্ধ করে নেয়। তবে সাথে সাথে চোখ খুলে বিকট চিৎকার দিয়ে সামনে টেবিলটা দু হাতে উল্টে ফেলে। নিজের চুল নিজেই খামচে ধরে পুনরায় চোখ বন্ধ করে কিছু একটা ভাবতে থাকে। পর মুহূর্তে চোখ খুলে জোরে জোরে অট্টহাসিতে ফেটে পড়ে। হাসতে হাসতে সে আওড়ায়, শেষ করে দিয়েছে। সুমিত্রা আস্তে আস্তে পিছাতে থাকলেন। এক পর্যায়ে তিনি দরজার বাইরে চলে আসলেন। দুটো কথা ভাবার প্রয়োজন না করে চিৎকার করে সবাইকে ডাকতে শুরু করে দিলেন।
ওনার এই চিৎকার প্রথম ফ্ল্যাটে না গেলেও দ্বিতীয় ফ্ল্যাট পুরো নাড়িয়ে ফেলছে। জিশান নিজেকে সামলে সে সময় রুমে এসে কোনো রকম ফ্রেশ হয়ে বিছানায় উপুড় হয়ে শুয়ে পড়েছে। নিঃশ্বাস নিতে তার কষ্ট হচ্ছিল। চোখগুলো প্রায় লেগে আসতে হঠাৎ সুমিত্রার তীব্র চিৎকারে ধড়ফড়িয়ে উঠে শার্টটা গায়ে জড়িয়ে বোতাম লাগাতে লাগাতে দৌড়ে রুম থেকে বের হয়ে আসে। সুমিত্রা রানীর রুমের দরজার বাইরে দাঁড়িয়ে বেডের দিকে তাকিয়ে মুখ চেপে কান্না করছেন। জিশান দৌড়ে ওনার কাছে এসে চিন্তিত হয়ে তড়িঘড়ি করে উত্তেজিত হয়ে প্রশ্ন করে। কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? সুমিত্রা উত্তর দিলেন না। অতিরিক্ত ভয়ে যেন ওনার কণ্ঠনালী বন্ধ হয়ে গেছে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। উনি শুধু বেডের উপর নিথর দেহ নিয়ে পড়ে থাকা রানীর দিকে স্থির দৃষ্টি রেখে কাঁপা কাঁপা আঙুল তাক করে দেখায়। জিশান অনুসরণ করতে বেডে শুয়ে থাকা রানীকে দেখে প্রথমে কিছু বুঝতে পারে না, কিন্তু সুমিত্রার কান্না দেখে এটা আন্দাজ করতে পারছে কিছু একটা নিশ্চয় হয়েছে। ঠিক সে মুহূর্তে মাথায় হানা দিল, জিদ্দাত কি তবে রানীকে কিছু করছে? ভাবতে তার কপালে চিকন চিকন ঘাম ভেসে উঠল। হাতের উল্টো পিঠে মুছে এক মুহূর্ত না দাঁড়িয়ে রুমের ভেতরে প্রবেশ করলো। যত এগোচ্ছে মনের মধ্যে তত ভয় কাজ করছে। সাথে সে আওড়াচ্ছে রানীর যেন কিছু না হয়। ঘাম ছুটানো মুহূর্ত নিয়ে সে বেডের সামনে এসে দাঁড়ালো। রানীর চোখ বন্ধ করে আছে, সাথে মুখটা অসম্ভব ফুলে আছে। দেখে মনে হচ্ছে কত নিষ্পাপ মেয়েটা। জিশান মুগ্ধ হয়ে তার পবিত্র ফুলকে দেখছে। সে তখনও বুঝতে পারেনি তার পবিত্র ফুল ঠিক নেই। ওই তো রানী ঘুমাচ্ছে, শান্তিতে ঘুমাচ্ছে। এই মুহূর্তে মেয়েটাকে ডিস্টার্ব করাটা ঠিক হবে না। জিশান কোনো প্রতিক্রিয়া করছে না দেখে সুমিত্রা এবার তার পেছনে এসে দাঁড়িয়ে অনেক কষ্টে আওয়াজ বের করলেন। শা- শ্বাস চলছে না। জিশানের মুগ্ধ দৃষ্টিময় তখন রক্তিম সূর্য আকারে ধারণ করলো। সে চমকালো, কি বলছে? শ্বাস চলছে না মানে? তৎক্ষণাৎ দু আঙুল বাড়িয়ে দিল রানীর নিঃশ্বাসবিহীন নাকের সামনে। সেকেন্ড পেরোতে সে থমকে দাঁড়ালো। শ্বাস সত্যি চলছে না। নজর গেল শাড়ির দিকে। রক্ত দেখে যেন শ্বাস চলাচল বন্ধ হয়ে যাবার উপক্রম। উত্তেজিত হয়ে রানীর হাতের শিরা চলছে কিনা দেখতে গিয়েও হাতটা ধরল না, বরং দাঁত খিঁচে চোখ বন্ধ করে নিল। ছুবে না সে রানীকে, সেই অধিকার তার নেই। নিজেকে সামলে চোখ খুলতে নজর যায় রানীর ডান পাশের গলার দিকে। অতঃপর সে জায়গাটা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে খুব ভালো করে যে পর্যবেক্ষণ করতে যা বুঝার বুঝে নেয় ঠিক কি হয়েছে। জিশান মুহূর্তে রেগে আগুন হয়ে যায়। দাঁত কটমট করতে করতে হাত মুঠোবন্দি করে নেয়। যদি রানীর কিছু হয় সে জিদ্দাতকে কিছুতেই ছাড়বে না। এক প্রকার দৌড়ে দরজার দিকে ছুটতে ছুটতে সুমিত্রাকে উদ্দেশ্য করে বলল। ওনার হাতে পায়ে গরম তেল মালিশ করো কাকিমণি। সে তখন তুফানের গতিতে ছুটল, কোনো কিছু পরোয়া না করে। সোফায় বসেছিলেন শ্যামা হরিরাম। জিশানকে এভাবে বের হয়ে যেতে দেখে হরিরাম দাঁড়িয়ে গেলেন। পরপর ওনার নজর যায় সিঁড়ির দিকে। সুমিত্রা পাগল পাগল হয়ে দৌড়ে নিচে নামছেন। নিচে কয়েকটা মেট ছিল যারা টুকটাক কাজ করতে ব্যস্ত। হরিরাম তাদেরকে বলেন এখান থেকে চলে যাওয়ার জন্য। মেটগুলো হ্যাঁ সূচক সম্মতি জানিয়ে সে স্থান ত্যাগ করল। সুমিত্রা দৌড়ে কিচেনে যান। তাড়াহুড়ো করে তেল গরম করেন। তারপর কিচেন থেকে বের হতেই হরিরাম সুমিত্রাকে গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়লেন। কি হয়েছে? এভাবে দৌড়ে কোথায় যাচ্ছ? উপরে রানী। আর কিছু বলতে পারলেন না, কান্নায় ভেঙে পড়লেন। এক সেকেন্ড আর দেরি না করে সিঁড়ি দিয়ে সোজা উপরে উঠে আসলেন। হরিরাম সুমিত্রা কথায় কিছুই ঠিক করে বুঝতে পারেননি, তবে এটুকু বুঝতে পেরেছেন রানীর কিছু একটা হয়েছে। তিনিও পা বাড়ালেন সেদিকে। শ্যামা কুটনামি হেসে হরিরামের পেছন পেছন গেলেন। জিশান গার্ডের থেকে গাড়ির চাবি নিয়ে ফুল স্পিডে ছুটেছে তার গন্তব্যের পথে। মস্তিষ্কের ভেতরে রক্ত টকবক করে ফুটছে। রাগে সারা শরীর শিরশির করছে তার। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। মন চাইছে সব ধ্বংস করে দিতে। চোখ দিয়ে আগুন ঝরছে। একের পর এক গাড়ি ক্রস করে রকেটের গতিতে রাগে ছুটে যাচ্ছে সে। টাইম স্কিপ। জিদ্দাত নিজের ম্যানশনে লিভিং রুমের সোফায় বসে একটার পর একটা সিগারেট শেষ করছে। একজন মেয়েট খুব অল্প বয়সী, যে কিনা নতুন, কাল থেকে কাজে জয়েন হয়েছে।
নিজের বসকে এত সুদর্শন দেখে সে পুরো ফিদা হয়ে গেছে। তাদের বস এত সুদর্শন হবে সে ভাবতেও পারেনি। কল্পনার বাইরে ছিল। বিশেষ করে মেয়েটার নজর কেড়েছে জিদ্দাতের জিম করা বডি ও ফিটনেস। সে কাজের নানান বাহানায় আশেপাশেই ঘুরঘুর করছে কখন থেকে, এবং নিজের তরতাজা শরীর নানান ভঙ্গিমায় সুস্পষ্ট দেখানোর চেষ্টা করে ইঙ্গিত করছে নিজের দিকে, লুফে নিতে চাইছে পুরোপুরি। মনের মধ্যে সিডিউস করার নিকৃষ্ট চিন্তা পোকার মতো বাসা বেঁধেছে এই মুহূর্তে। ফুসলানোর কৌশলেটে টেবিল মুছার অজুহাতে জিদ্দাতের সামনে ঝুঁকে যেতে দৃশ্যমান হলো স্পষ্ট বক্ষস্থলের ভাঁজ। ইচ্ছাকৃতভাবে রসে ধসে যৌবন দেখাতে ব্যস্ত এই দুর্ভাগা নারী। জিদ্দাত সেদিকে একবারের জন্য তাকায় না, তবে সে খুব ভালো করেই জানে কি ঘটছে তার আশেপাশে। বাঁকা হাসলো। মেট ব্যর্থ হয়ে গেছে ভেবে মুখ অন্ধকার করে উঠে যেতে নিলে জিদ্দাত পায়ের উপর পা তুলে সোফায় হেলান দিয়ে দু আঙুলে ইশারা করে। মেয়েদের চোখ তখন খুশিতে চকচক করে ওঠে। মুখ এগিয়ে নিয়ে আবারও ঝুঁকে যায় সেদিকে। জিদ্দাত বুড়ো আঙুল দ্বারা নাক কুচকিয়ে ঠোঁট কামড়ে ধরে পরপর ছেড়ে বলে, সামলাতে পারবে তো? মেট জিদ্দাতের বেহায়া প্রস্তাবে খুশিতে লাফিয়ে ওঠে। মনের মধ্যে গিটার বাজার সাথে লাড্ডু ফুটতে শুরু করে। কোনো কিছু না ভেবে লাজুক হেসে উত্তর দেয়। পারবো। জিদ্দাত শয়তানি হেসে উঠে দাঁড়ায়। হাত দিয়ে ইশারায় বুঝিয়ে দেয় পেছন পেছন আসার জন্য। মেট কোনো কিছু না ভেবে চুল ঠিক করতে করতে জিদ্দাতের সাথে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসে। সে খুশিতে প্রায় আত্মহারা। রুমের ভেতরে প্রবেশ করতে মেয়েটাও প্রবেশ করে, দরজা বন্ধ করে দেয় এবং নিজের পোশাক খুলে সোজা হয়ে শুয়ে পড়ে। জিদ্দাত সেদিকে তাকায় না। নীরবে শয়তানি হেসে শার্ট খুলে উপরে উঠতে মেয়েট দিশা না পেয়ে দু হাতে জাপটে ধরে বসকে। প্রথমে সে মেয়েটার অধরে অধর জোগালো, কিন্তু সে কোথাও না কোথাও কিছু একটা খামতি রয়ে গেল। তার কাছে কেমন পান সে মনে হচ্ছে। যে স্বাদ তার পাওয়ার কথা সেটা সে পাচ্ছে না। মুহূর্তে মুখ তুলে ফেলে সাথে খুব বিরক্ত হয়। মেয়েট বুঝতে পারল না বিষয়টা। জিদ্দাত পর মুহূর্তে মেয়েটার গলায় মুখ ডোবায়। মাতাল করা স্মেলটা শখ পেল না। এবারও খুব বিরক্ত হলো। সবকিছু বাদ দিয়ে সে গভীরভাবে মেয়েটার সাথে মিশতে চাইলো, কিন্তু সে ব্যর্থ। তার সুখ শুধু একজনই দিতে পারে। তাকে ছাড়া সব কেমন বিষাদ আর তিতকুটে। মুহূর্তটা কেমন অসহায় মনে হচ্ছে। তার শান্তি চাই, শান্তি চাই, শুধুই শান্তি চাই। না এই নারী মেলাতে পেরেছে, আর না অন্য নারী পারবে। তাহলে কে পারবে? সে ঘুরে ফিরে একই নারীর কাছে কেন যেতে হয়? উন্মাদনায় সুখময় সাগরে কেন এক নারী বারবার ভাসায়? প্রয়োজন, খুব প্রয়োজন, ক্ষণে ক্ষণে প্রয়োজন। ইয়েস, সে নারীকেই তার প্রয়োজন। এক টানে মেয়েটকে দাঁড় করিয়ে দিল। চোখের মধ্যে রক্তের স্রোত বয়ে যাচ্ছে। মেয়েট কিছু বুঝে ওঠার আগে ওয়াশরুমে এনে বাথটাব ভর্তি পানির মধ্যে ফেলে দেয়। বজ্রপাতের ন্যায় দেয়ালে থাকা কারেন্টের তার টেনে আনতে মেয়েট ভয়ে ধড়ফড়িয়ে উঠে যেতে নিলে জিদ্দাত দাঁত দিয়ে তারটা ছিঁড়ে পানিতে ফেলে দিয়ে বাঁকা হেসে বলে, গুড বাই বেব। কেউ যেন অন্তত তোমার মতো না। ইলেকট্রিক শকে মেয়েটার শরীর প্রথমে মৃদু ঝাঁকুনি থেকে ধীরে ধীরে তীব্র ঝাঁকুনিতে পরিণত হলো। প্রখরতায় রক্ত শুষে নিতে থাকলো। জিদ্দাত হু হু করে হাসতে হাসতে বের হয়ে গেল। তার নিজস্ব নারী বড়ই অদ্ভুত। শার্ট নিয়ে রুম থেকে বের হয়ে নিচে নেমে মেনশন থেকে বের হতে কারো মুখোমুখি হয়ে দাঁড়িয়ে যায়। তবে সে তড়িৎ অবাক হওয়ার ভান করে বলে, আমি তো কল্পনা করিনি আপনি আসবেন। তৎক্ষণাৎ জিশান দাঁত কটমট করে ঝড়ের গতিতে রাগে জিদ্দাতের কলার খামচে ধরে। জিদ্দাত ঝাড়া মেরে কলার ছাড়িয়ে শার্টের বোতাম লাগাতে লাগাতে দু কদম পিছিয়ে গিয়ে দাঁতে দাঁত চেপে শুধায়। কলার ধরা আমার বরাবরই অপছন্দ। জিশান তীব্র রাগে ছুটে এসে পুনরায় কলার শক্ত করে চেপে ধরে জিদ্দাতকে ঠেলে লিভিং এর মাঝ বরাবর এসে থেমে পাশের ফুলের টপে লাথি মেরে চিৎকার দিয়ে ওঠে। যেটা করেছিস সেটার সমাধান একমাত্র তুই করতে পারবি। মানে? বাড়ি যা, ওনার সাথে মেলা। বাকিটা বলতে পারল না, গলায় ধরে আসছে। সেটা বলতেও কষ্ট হচ্ছে তার। বুকে তীব্র ব্যথা অনুভব করছে।
চোখ বন্ধ করে নিজেকে সামলে বলল, বাড়ি যা। কে? এখন উনি মরেনি? জিদ্দাত কথাটা বলতে বলতে কলার ছাড়িয়ে শরীর দুলিয়ে জোরে জোরে হাসতে হাসতে এক পর্যায়ে অট্টহাসিতে ফেটে পড়ল। জিশানের পায়ের রক্ত মাথায় হিড় হিড় করে চড়ে বসল। হেয়ালি তাকে হিংস্র বানাতে বাধ্য করল। শরীরের সমস্ত শক্তি ক্ষয় করে বসিয়ে দিল জিদ্দাতের নাক বরাবর ঘুষি। জিদ্দাত পিছিয়ে গেল। কয়েক কদম ফেলার দূরত্বে নাক থেকে শিড়শিড় করে দুফোঁটা রক্ত বের হয়ে আসে, তবে তার হাসি থামছে না। সে পাগলের মতো হেসেই যাচ্ছে। জিশানের মাথা ঠিক নেই, সে নিজের মধ্যে এই মুহূর্তে নেই। দৌড়ে গিয়ে বসিয়ে দিল পর পর কয়েক ঘুষি একই জায়গায়। রক্তে দাঁতসহ ভেসে গেল। জিশান কলার ধরে তাকে ঘুরিয়ে সজোরে কয়েকখানা থাপ্পড় বসিয়ে দিল দুগালে। অতঃপর সে সর্বোচ্চ জোরে ধাক্কা দিয়ে ফেলে চেঁচিয়ে উঠল, মজা নিস? যাবে কিনা বল। জিদ্দাত সিঁড়ির রেলিংয়ের উপর পড়েও হাসছে, তবে কোনো উত্তর দিল না। জিশান তেড়ে আসলো, আগের তুলনায় দ্বিগুণ রেগে। কলার ধরে সোজা করে দাঁত চেপে বলল, আমার রানী কিছু হলে আমি তোকে কিছুতেই ছাড়বো না। আমার শুধু একটাই বাক্য যথেষ্ট ছিল, শীতল মস্তিষ্ক উত্তপ্ত করে তুলতে। চোয়াল শক্ত হওয়ার সাথে শরীরের প্রতিটা শিরায় রক্ত টগবগিয়ে উঠল। সেকেন্ডের কম সময়ের মধ্যে জিশানের নাক মুখ বরাবর সজোরে ঘুষি বসালো। জিশান বেশ খানিকটা পিছিয়ে গেল, তার নাক থেকেও রক্ত পড়তে শুরু করেছে। জিশানের 10টা যেন জিদ্দাতের একটাই চুকিয়ে গেছে। সে রেগেছে ভয়ঙ্কর ভাবে, ঠিক ততটুকু যতটুকু রাগলে পৃথিবীর বুকে তাণ্ডব সৃষ্টি হয়। জিশান পিছিয়ে সেই রক্তটা হাতের উল্টো পিঠে মুছতে মুছতে নীরবে রহস্যময় হাসে। টেকনিক, ইয়াহ টেকনিক! সঠিক সময় না খাটালে নয়। সে আগুনে ঘি ঢালার জন্য আরেকটু তৈরি হয়ে গা ছাড়া ভাব নিয়ে বাঁকা হেসে বলল, তুই না গেলে বরং আমি চান্সটা নিয়ে নেই। বিপদের সময় মানুষের পাশে না দাঁড়াতে পারলে আমি আবার কেমন পুরুষ? জিদ্দাত দাঁত খিচে বিদ্যুৎ রাগে এসে জিশানকে সজোরে ধাক্কা মেরে সোফার উপর ফেলে দিয়ে চিৎকার করে উঠল, জেদ্দাতের জিনিসে নজর দিয়ে নিজের অবস্থান ভুলে গেলে 6 বছর আগের ভয়ঙ্কর দৃশ্য পুনরাবৃত্তি করতে সে 2 মিনিটও সময় নেবে না। জানিসই তো সিদ্ধার্থ কতটা পাষাণ, তার হৃদয় বলতে কিছুই নেই। কথাটা বলেই সে টিস্যু নিয়ে নাক মুখের রক্তটা মুছে নিচে সেটা ছুঁড়ে ফেলে হনহনিয়ে ম্যানশন থেকে বের হয়ে যায়। জিশান যাওয়ার দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে সে জানতো জিদ্দাত আজ তার ম্যানশন ফাঁকা রাখবে। এখানে আসলে কেউ বাধা সৃষ্টি করবে না। ঠিক তাই হলো, কেউই বাধা দেয়নি। সেটাও জানতো জিদ্দাতের দুর্বলতা কোথায়, আর ঠিক সেটাই কাজে লাগালো। তার নজর ফ্লোরে তাজা রক্ত ভেজা টিস্যুর দিকে যায়। সযত্নে সেটা কুড়িয়ে তুলে আলতো হাতে স্পর্শ করে। চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে টিস্যুর উপর। সে নিজ হাতে রক্ত ঝরিয়েছে আজ। রুমের বাইরে হরিরাম দাঁড়িয়ে আছেন। ভেতরে সুমিত্রা সোহানা মিলে রানীর হাতে পায়ে গরম তেল মালিশ করছেন। রানীর শরীর ক্রমশ ঠান্ডার দিকে যাচ্ছে। সোহানা তো শোনা মাত্রই কান্নাকাটি শুরু করে দিয়েছেন। শ্যামা একপাশে শুধু মুক্তির মতো দাঁড়িয়ে আছেন। ওনার এতে কিছুই আসে যায় না। সবার মাঝেই চিন্তার ছাপ। রানীর শরীরে ঠিক কতটা আঘাত আছে, তার অবস্থা কতটা খারাপ, ইত্যাদি ইত্যাদি। ভেতরের সব কথোপকথন হরিরামের কানেও এসেছে। উনি পায়চারি করছেন আর মনে মনে কিছু একটা ভাবছেন। সব শেষে ভাবলেন রুমে প্রবেশ করবেন। 2 পা এগোতে নিলেই পেছন থেকে কেউ টেনে ধরে। বিরক্ত হয়ে সেদিকে তাকাতে ফাঁকা ঢোক গিলে কিছু বলতে নিলে আউট। পারলেন না আর মুখ দিয়ে কিছু বের করতে। চলে আসলেন সেখান থেকে। দরজার বাইরে জিদ্দাতকে দেখে বাকিদের চোখ মুখেও আতঙ্ক দেখা গেল। সে রুমে প্রবেশ করতে সোহানার শক্ত কণ্ঠে বলে উঠলেন, মেয়েটার এ কি অবস্থা করেছো? উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না ইশারায়, শুধু উঠে যেতে বলল। উনি উঠে দাঁড়াতে জিদ্দাত রানীর দুগালে হালকা করে থাপ্পড় দিতে দিতে গম্ভীর স্বরে বলল, অনেক হয়েছে নাটক, এবার উঠুন। সবাই হাঁ করে তাকিয়েছে। জিদ্দাতকে বাধা দেওয়ার মতো সাহস ওনাদের নেই। শুধু তাকিয়ে তাকিয়ে নির্বোধ দর্শকের মতো দেখা ছাড়া কোনো উপায় নেই। জাবরার এবার রানীকে 2 হাতে তুলে বসিয়ে ঝাঁকাতে থাকলো।
এতে রানীর ঘাড় পড়ে যেতে নিলে জিদ্দাত নিজের সাথে মিশে রানীর দু কানে দু হাত দিয়ে চেপে ধরে, যাতে কোনো প্রকার বাতাস না যেতে পারে। অতঃপর রানীর মুখটা নিজের মুখের সামনে এনে রানীর ঠোঁট ফাঁক করে নিজের ঠোঁট বসিয়ে শ্বাস নিতে থাকে। সবাইয়ের চোখ যেন বেরিয়ে আসার উপক্রম, মুখ তাদের অটোমেটিক হা হয়ে যায়। সোহানা বেগম চোখ সরিয়ে ফেলতে দরজার সামনে জিশানকে দেখতে পান। ওনার চোখ জিশানের চোখে পড়তেই জিশান ইশারায় নিজের মাকে রুম থেকে বের হয়ে আসতে বলে। উনি বিষয়টা বুঝতে পেরে রুম থেকে বের হয়ে নিজের রুমের দিকে যেতে থাকেন। তবে জিশান যায় না। অবশ্য তার এখানে দাঁড়াতেও কষ্ট হচ্ছে। মিতু এসে জিশানের পেছনে দাঁড়ায়। সে স্কুল থেকে আসার পর সবই শুনেছে। গুড্ডু রানীর এই অবস্থা দেখে দৌড়ে নিচে চলে আসে। মিতু লক্ষ্য করে সেটা। গুড্ডু লিভিং এর পাশে বড় লাল পর্দা দিয়ে ঢেকে রাখা রুমের ভেতরে প্রবেশ করে। সেখানে তাদের পূজা দেবার ঘর। সে ছোট ছোট হাত দুটো একসাথে জড়ো করে কাঁদতে কাঁদতে বলে, গড, তুমি নতুন বউকে ঠিক করে দাও না প্লিজ। যতক্ষণ না তুমি নতুন বউকে ঠিক করে দিচ্ছ ততক্ষণ আমি এইখান থেকে কোথাও যাব না। শ্যামা সুমিত্রা এক সাইডে দাঁড়িয়ে আছেন। জিদ্দাত রানীকে শ্বাস দিচ্ছে, কিন্তু রানীর কোনো পরিবর্তনই দেখা যাচ্ছে না। শ্বাস দেওয়া বন্ধ করে শুয়ে দিয়ে শ্যামার দিকে তাকিয়ে নিজের শার্টের বোতাম খুলতে থাকে। জিদ্দাতকে এভাবে তাকাতে দেখে শ্যামা ভয়ে চোখ নামিয়ে নিতে নিলে শ্যামাকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কাভার থেকে ব্ল্যাঙ্কেট নিয়ে আসুন। শ্যামা ছুটে গেল আলমারির দিকে। ব্ল্যাঙ্কেট বের করে জিদ্দাতকে কাঁপা কাঁপা হাতে এগিয়ে দিল। জিদ্দাত এসির টেম্পারেচার একদম নর্মাল করে দিয়ে রানীর শাড়ি বুকের ওপর থেকে সরাতে গিয়েও কি মনে করে যেন আর সরায় না। ঘাড়টা হালকা বাঁকা করে দরজার দিকে তাকায়। জিশান এতক্ষণ বেডের দিকে তাকিয়েছিল। জিদ্দাতের চোখ তার চোখে পড়তেই ঠোঁট চেপে ধরে অনেক কষ্টে ঢোক গিলে সে স্থান ত্যাগ করে। জাবরার জিশানের যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে রানীর ওপর উঠে বসে। সুমিত্রা তা দেখে গলা পরিষ্কার করে মিতুকে নিয়ে রুম থেকে বের হয়ে গেলেন, কিন্তু শ্যামা বোকার মতো ভুরু কুঁচকে তাকিয়ে আছেন। জিদ্দাত রানীর ঘাড়ে নাক ঘষতে ঘষতে শ্যামাকে উদ্দেশ্য করে বলল, যাচ্ছেন না কেন? উপভোগ করতে চাইছেন নাকি? শ্যামা চোখ বন্ধ করে জিভে কামড় বসিয়ে পরপর ছুটলেন দরজার দিকে। যেতে যেতে কানে ভেসে আসে, দরজাটা বন্ধ করে যাবেন কিন্তু। শ্যামা তা শুনে রুম থেকে বের হয়ে বাহির থেকে দরজা বন্ধ করে বুকে এক হাত রেখে জোরে জোরে কয়েকটা স্বস্তির শ্বাস নিয়ে বলেন, এটা মানুষ নাকি অন্য কিছু? এই অবস্থায় এইসব? পর মুহূর্তে ভাবলেন তাতে ওনার কি, মেয়েটা মরে গেলে তো তাদেরই রাস্তা ক্লিয়ার। শয়তানি হেসে সেখান থেকে সরে আসলেন। জিদ্দাত ঘাড়ে নাক ঘষে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল। এই তো সেই মাতাল করা স্মেল যা তাকে প্রতিনিয়ত অ্যালকোহলের ন্যায় কাছে টানে, যে নেশাতে সারা দিন ডুবে থাকতে ইচ্ছে করে, আর শত চেষ্টার পরেও সে নেশা থেকে দূরে সরে আসতে পারে না। যেটা নিয়ে সে বিরক্ত, খুবই বিরক্ত। ধীরে ধীরে মুখ তুলে কানের লতিতে ঠোঁট চেপে রেখে ফিসফিস করে বলে, এই মেয়ে, কত জ্বালাবেন আমাকে? সেই শুরু থেকে তো জ্বালিয়ে আসছেন, ঝলসে যাচ্ছে তো, একটু তো ক্ষান্ত হন। বড্ড ক্লান্ত আমি। এই কথা শুনল না। অচেতন নারী, সে শুধু মরা মানুষের ন্যায় শুয়ে রইল। জিদ্দাত শব্দ করে হেসে উপর থেকে উঠে কাভার্ডের কাছে এসে একটা বক্স হাতে নিয়ে ফিরে আসলো রানীর কাছে। বক্স থেকে খালি ইঞ্জেকশনের সিরিঞ্জ নিয়ে রানীর গলার কাছে ছোট ডাক্তার জায়গা থেকে রক্ত বের করতে শুরু করলো। তবে সাধারণ রক্তের তুলনায় সে রক্তটা ছিল ভিন্ন, একদম কালো কুচকুচে। জিদ্দাত ততক্ষণ পর্যন্ত রক্ত বের করলো যতক্ষণ না কালো থেকে লাল বর্ণ ধারণ করেছে। রানীর শরীর কেমন ঝিম মেরে উঠল। এতক্ষণ শরীরে রক্তটা চলাচল না করলেও এখন তা চলাচল করতে শুরু করেছে। সেই সিরিঞ্জটা রেখে আবারও উপরে চড়ে বসলো। ব্ল্যাঙ্কেটটা উপরে দিয়ে দুজনের মাথা পর্যন্ত ঢেকে ফেলল। অধর দ্বারা অধর আটকে রাখলো। 10 মিনিট অতিবাহিত হতেই রানী কাশতে শুরু করে, তবে পুরোপুরিভাবে সেন্স ফিরে আসে না। সময় যাচ্ছে, জিদ্দাত উজাড় করে দিচ্ছে একে একে সব।
তাতে ক্রমে রানীর শরীর গরম হচ্ছে। ধীরে ধীরে সে নড়তে শুরু করে এবং সব অনুভব করতে পারে। জিশান নিজের রুমে পায়চারি করছে। কিছু ভালো লাগছে না, শুধু মনের মধ্যে খসখস করছে। মেনে নিতে কষ্ট হচ্ছে। মাথায় একটা কথাই ঘুরছে, তারা এখন মিলেমিশে খুব গভীরভাবে ঘনিষ্ঠ হবে। তার গরম লাগছে। শার্ট খুলে ফেলেছে সে কখন। শান্ত করা চায়। কি করবে এখন? কুল কিনারা না পেয়ে রুম থেকে বের হলো। করিডোর দিয়ে সামনে যেতে তার রুমের পাশে ছিল সরু আরেকটি রুম। সে দরজা ঠেলে প্রবেশ করলো। রুমে ছিল নানান দেশের নানান ব্র্যান্ডের অ্যালকোহল, সরু ডেস্কটপে সাজানো। এইগুলো জিদ্দাতের। মূলত সে এসেছে আজ নিজের দহন নেভাতে। হাতে তুলে নিল দুটো বোতল। নিজের 25 বছর বয়সে আজই সেদিন, যেদিনে সে প্রথমবারের মতো অ্যালকোহল হাতে নিয়েছে পানাহার করার উদ্দেশ্যে। রুমে ফিরে এসে দরজা আটকে তা ঘেঁষেই বসে পড়ে। বোতলের মুখ খুলে সে এক নিঃশ্বাসে বেশ কয়েকটা ওয়াইন টেনে নেয়। সিগারেটও এনেছিল সাথে করে। একসাথে চারটায় আগুন দিয়ে টানছে। শান্তি নেই এই যন্ত্রণায়। আগুন জ্বলছে, নেভাতে পারছে না। হাঁসফাঁস করতে করতে সে দুটো বোতল খালি করে ফেলে। তারপরও শান্তি নেই। উঠে দাঁড়ালো। নিজের চুল নিজেই খামছে ধরল। সারা রুমে সে ঘুরঘুর করে যখন দেখলো আর নিজেকে দমাতে পারছে না, দৌড়ে গিয়ে দেয়ালে একের পর এক ঘুষি মারতে শুরু করলো। হাতের শক্ত চামড়া ফেটে রক্ত সরু সরু বেশ কয়েকটা রেখা হয়ে গড়িয়ে পড়ল নিচে। দাগ হয়ে গেল স্পষ্ট। সে শুধু তাচ্ছিল্য হেসে আওড়ালো, 25 বছরে সে একজনকেই চাইলাম যে কিনা নিজের ভাইয়ের বিবি হয়। জিদ্দাত সোজা হয়ে মাথার নিচে দুহাত রেখে পায়ের ওপর পা তুলে সিলিংয়ের দিকে তাকিয়েছে। মনে কি চলছে সম্পূর্ণ অজানা। রানী দাঁতে দাঁত খিঁচে জিদ্দাতের করা অত্যাচার সহ্য করেছে। কাঁদতে কাঁদতে অন্যদিকে মুখ করে শুয়ে থাকার ফলে চোখ লেগে আসে তার। খুব ঠান্ডা লাগছে এখন, কেমন শীত শীত লাগছে। ঘুমের মধ্যে ধীরে ধীরে জিদ্দাতের সাথে মিশে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। সে কোনো প্রতিক্রিয়া করল না। আগের ভঙ্গিতে তাকিয়ে রইল সিলিংয়ের দিকে। শুধু অদ্ভুতভাবে হেসে চোখ বন্ধ করে নিল। ইন মর্নিং। মাথায় অসহ্য যন্ত্রণা নিয়ে দুহাতে মাথা চেপে চোখ টেনে মেলে তাকায় জিশান। ভালো করে আশেপাশে তাকিয়ে দেখে সে দরজার সাথে হেলান দিয়ে ঘুমিয়েছিল। সারা রুমে সিগারেটের শেষ অংশ দিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, সাথে ওয়াইনের খালি বোতল। জিশান এক হাতে চোখ কচলে সোজা উঠে দাঁড়ালো। চুল এলোমেলো হয়ে আছে, মুখটা কেমন শুকিয়ে গেছে। হাতের ক্ষতটা অনেকটা গভীর হয়ে ফুটে উঠছে। জিশান বেডে গিয়ে বসে সাইড ড্রয়ার থেকে কোনো রকম পেঁচিয়ে ব্যান্ডেজ করে নেয়। ঠিক সেই সময় দরজায় টোকা পড়ে। জিশান সবকিছু তাড়াহুড়ো করে লুকিয়ে ফেলে। সে খুব ভালো করে জানে এখন সোহানা বেগম ছাড়া আর কেউ আসবে না। চুল ঠিক করে গায়ে শার্ট জড়িয়ে গিয়ে দরজা খুলে দিতে সোহানা বেগম নাস্তার প্লেট নিয়ে ছেলেকে পাশ কাটিয়ে রুমের ভেতর প্রবেশ করলেন। যা দেখে জিশান কাটা হাত লুকিয়ে গলা পরিষ্কার করে বলে, এখানে নিয়ে আসা কি দরকার ছিল আমাজান? আমার এই ছেলেকে আমি চিনি না। একটু পর রেডি সেডি হয়ে বাড়ি থেকে বের হয়ে যাবে। তারপর তার দেখা মিলবে গিয়ে রাতে। প্লেটটা বিছানায় রেখে ছেলের দিকে তাকিয়ে কথাটা বললেন। জিশান মায়ের দিকে তাকিয়ে হতাশার নিঃশ্বাস ছাড়ল। ছেলেকে তাড়া দিলেন ফ্রেশ হয়ে আসার জন্য, নিজের হাতে খাইয়ে দিবেন বলে। জিশানও ফ্রেশ হতে চলে গেল। সোহানা বেগম ছেলের যাওয়ার দিক থেকে নজর সরিয়ে নিয়ে আসার সময় দেওয়ালে রশির ন্যায় লেগে থাকা 5 ভাগ রক্ত দিকে চোখ পড়ে। জিশান তাড়াহুড়ায় ওয়েনার সিগারেটের সব তথ্য লোকালেও দেওয়ালে থাকা প্রমাণ লোপাট করতে ভুলে গেছে। সোহানা খুব মনোযোগ দিয়ে তা দেখলেন। মনে মনে কিছু একটা ভেবে অপেক্ষায় রইলেন ছেলের। ততক্ষণ জিশান ফ্রেশ হয়ে মায়ের সামনে এসে দাঁড়ায়। সোহানা বেগম জিশানের দিকে সরু চোখে তাকিয়ে দেওয়ালে ইশারা করলেন। পরপর জিশানের দুহাত টেনে সামনে নিয়ে আসলেন। ব্যান্ডেজ করা হাত দেখে মুহূর্তে তিনি ফুঁপিয়ে উঠলেন। জিশান চোখ বন্ধ করে মনে মনে আওড়ালো, ও শিট, একটুর জন্য সব শেষ, এখন কি বলবো? কিছু একটা ভেবে বলে দিবে ভানা চিন্তা করে নিজের মাকে বেডে বসিয়ে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করতে থাকে। সোহানা জিশানকে জোর করে দূরে সরিয়ে দিয়ে
রেগে চেঁচিয়ে উঠলেন। জিদাতের সাথে কি ঝামেলা করেছো? আরে তেমন কিছু না, আম্মাজান ফুল কল দিয়েছিল, তার সাথে কথা কাটাকাটি হওয়ার জন্য খুব রাগ উঠে গিয়েছে, তাই ওই আর কি। কথা ঘুরিয়ে কোনো রকম যা পেরেছে তাই বলে দিল জিশান। সোহানা বিশ্বাস করে নিলেন, উনি জানেন জিশান মিথ্যা বলে না। জিশান অপরাধবোধক দৃষ্টি নিয়ে মায়ের দিকে তাকিয়ে মনে মনে আওড়ালো, সরি আম্মাজান, মিথ্যা বললাম যে। সোহানা বেগম খুব করে শাসিয়ে বলে দিলেন, সামান্য বিষয় নিয়ে নিজের ক্ষতি করবে কেন? আর যেন এরকম না হয়। রানীর ঘুম ভেঙে যায় শরীরের অসহ্য যন্ত্রণা নিয়ে। চোখ মেলে তাকিয়ে দেখে রুমে সে একা, আর কেউ নেই। বেডে ভর দিয়ে উঠে বসে, ঘাড়ে ভীষণ ব্যথা, সাথে পেটে অনেক যন্ত্রণা হচ্ছে। নিজের দিকে তাকিয়ে দেখে শাড়িটা তার গায়ে কোনো রকম পেঁচানো। নিচে নেমে ধীরে ধীরে ওয়াশরুমের দরজার সামনে যেতে ভেতরে পানি পড়ার আওয়াজ পায়। তবে কি মাফিয়াটা ভেতরে? রানী চলে আসতে নিলে ভেতর থেকে দরজা খুলে যায়। একে অপরের মুখোমুখি হতে রানী চোখ নামিয়ে শাড়ি খামচে ধরে এক সাইডে দাঁড়ায়। শরীর হালকা কাঁপতে শুরু করে। আগের থেকেও বেশি এখন জিদ্দাতকে দেখলে ভয় লাগে। কালকেই তো সাজা পেয়েছে। জিদ্দাত খালি গায়ে আছে, শুধু কোমরে একটা তাওয়াল পেঁচানো। দুহাতে ভেজা চুল পেছনে ঠেলে দিতে দিতে বের হয়ে চলে যেতে নিলে রানী যেন হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু জিদ্দাত দু কদম এগিয়ে আবার সামনে থাকা অবস্থায় আচমকা পিছিয়ে এসে একদম রানীর মুখের সামনে মুখ নিয়ে আসে। রানী ভয় পেয়ে টাল সামলাতে না পেরে মৃদু চিৎকার দিয়ে পড়ে যেতে নিলে জিদ্দাত পেঁচিয়ে ধরে নিজের সাথে। এতটাই শক্ত করে ধরেছে যার জন্য পিঠের আঘাতে চাপ লেগে অনেকটা ব্যথা অনুভব করে শব্দ করে সলসল নয়নে জিদ্দাতের দিকে তাকায়। রানীর এহেন চাহনির দিকে তাকিয়ে জিদ্দাত চোখ কিছুটা খাদে নামিয়ে প্রথমে ঠোঁট চেপে ধরে পরপর তা ছেড়ে বুকের বাঁ পাশে এক রাখলো। মুখটা রানীর মুখের আরেকটু সামনে নিয়ে গিয়ে অনেকটা আস্তে বলল, আমারও সে একই চাহনি। কতবার বলবো বিবি, এভাবে তাকায় না, এখানটায় লাগে। পরপর বলে, আপনার এই অদ্ভুত নীল নয়নের চাহনিতে পাষাণের মন গলবে না। লাস্টের কথাটা রানীকে আরো শক্ত করে চেপে ধরে বলে। এত শক্ত করে ধরায় পিঠে অসহ্য যন্ত্রণা হতে থাকে। রানী চোখ নামিয়ে ব্যথায় গুংড়িয়ে উঠতে জিদ্দাত রানীর গালে সরু শীতল নাক ঘষে দিয়ে হঠাৎ আচমকা ধাক্কা মারে। রানী ধাক্কার প্রভাবে টাল সামলাতে না পেরে দেওয়ালে অনেকটা জোরে গিয়ে ঠেকে। আঘাতপ্রাপ্ত জায়গায় বারবার আঘাত পেলে কয়জনে বা সহ্য করতে পারে? রানীও পারল না। চিৎকার দিয়ে শব্দ করে কেঁদে উঠল। পিঠ যেন জ্বলে পড়ে যাচ্ছে। জিদ্দাত সেদিকে তাকানোর প্রয়োজন মনে করল না। ঘাড়টা দুদিকে দুবার বাঁকিয়ে সিনা টান করে বেডের দিকে এগিয়ে যেতে যেতে বেশ শান্ত স্বরে বলল, কান্নার আওয়াজ যেন আমার কানে না আসে, তাহলে অবস্থা খারাপ হতে 1 সেকেন্ডও সময় লাগবে না। রানী ভয়ে দুহাতে মুখ চেপে ধরল যাতে আওয়াজ বের না হয়। ঠোঁট কামড়ে ভেতর দিকে নিয়ে নিল। খুব কষ্ট হচ্ছে, এখান থেকে কোথাও ছুটে পালিয়ে যেতে ইচ্ছে করছে। মন চাইছে না স্বামী নামক নরক যন্ত্রণাতে থাকতে। মন চাইবে বা কি করে, যে স্বামী শুধু তার ইচ্ছা মতো চাহিদা খরণ করে, প্রতিনিয়ত শারীরিক ও মানসিকভাবে টর্চারের উপরে রাখে। এখানে থাকলে সে পাগল হয়ে যাবে। বাঁচার ইচ্ছে ক্ষণে ক্ষণে চাপা পড়বে। তার বুক চিরে শুধু একটাই চাপা আর্তনাদ বের হচ্ছে, হে খোদা, হয়তো এই পাষাণের থেকে মুক্তি দিন, নয়তো আমাকে আপনার কাছে নিয়ে যান। সইতে যে আর আমি পারছি না এই নরক যন্ত্রণা। মনের আহাজারি শেষ হতে কান্নার রেশ তার ক্রমে বেড়ে উঠল। তাতে মাফিয়াটা খুব বিরক্ত হয়ে বেডে বসে সিগারেট টানতে টানতে রানীর পানে রক্তচক্ষু নিয়ে তাকায়। যা দেখে রানী মুখে শাড়ির আঁচল গুজে কাঁপা কাঁপা হাতে দেওয়ালে ভর দিয়ে উঠে দাঁড়ায়। কোনো রকম ওয়াশরুমের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে ফুঁপিয়ে ওঠে। কি করে থাকবে এখানে সে? আর কত সহ্য করবে? এক একটা দিন 1 বছরের থেকেও অধিক মনে হচ্ছে তার। শাওয়ার নিতে গেলেও এখন তার শরীর জ্বলে পড়ে ছারখার হবে। গুড্ডু সারা রাত পুজো দেবার ঘরে ছিল, দাঁড়িয়ে থাকতে না পেরে বসেছিল। ছোট বাচ্চা ঘুমে চোখ তার একটু পর পর বন্ধ লেগে আসতে নিলে তৎক্ষণাৎ সে চোখ খুলে নিত। মিতু সুমিত্রা এসেছিলেন গুড্ডুকে নেওয়ার জন্য।
কিন্তু গুড্ডুর এক কথা, সে যাবে না যতক্ষণ না রানী ঠিক হচ্ছে। মিতু সাথেই ছিল, গুড্ডুকে তো আর একা রেখে চলে যেতে পারে না। সুমিত্রা নিজের স্বামী রিপন দাসকে সব খুলে বলেছেন, কিন্তু উনি কোনো প্রতিক্রিয়া করলেন না। এক কান দিয়ে শুনেছেন, আরেক কান দিয়ে বের করে ফেলেছেন। এক প্রকার বিষয়টা এড়িয়ে গেছেন বললেই চলে। রিপন দাসের এহেন আচরণে সুমিত্রা বেশ অবাক হলেন, তবে মুখ ফুটে কিছু বলার সাহস জুগিয়ে ওঠেনি ওনার। টাইম স্কিপ। ক্লাসে মন খারাপ করে বসে আছে মিলি। অনেকটা শুকিয়ে গেছে সে। আগের সেই চঞ্চল ভাবটা তার মধ্যে আর নেই। একটা বেঞ্চে সে একাই বসে পাশের জায়গাটা অন্য কাউকে বসতে দেয় না। এই জায়গাটা যে তার প্রিয় একজনের ছিল, কি করে দিবে অন্য কাউকে? সে উদাস মনে পাশে তাকিয়ে মলিন হাসে। আজ 15টা দিন হয়ে গেছে রানী নেই। ঠিক এই 15 দিনের মতো আর কোনো দিনও আসবে না ভাবতেই কেমন বুক স্যাঁত করে উঠল। চোখে নেমে আসলো অন্ধকার। আর কোনো দিন একসাথে বসে আড্ডা দেওয়া হবে না। কলেজ শেষে ইচ্ছে করে গাড়ি দিয়ে না গিয়ে এখানে সেখানে ঘুরে ফিরে মজা করে হাসতে হাসতে হেঁটে হেঁটে বাড়ি ফেরা হবে না। এখন সে রাগ করে মুখ ফুলিয়ে বসে থাকলে কেউ তার রাগ ভাঙাতে আসবে না। ফিরে পাবে না দুজনের একসাথে কাটানোর সুন্দর মুহূর্তগুলো। মিলি কাঁদছে, যা দেখে ক্লাসের বাকি মেয়েরা হাসাহাসি করে কানা ঘষা করছে। এটা আজ নয়, গত 15 দিন থেকেই চলছে। তবে মিলির মতো গুন্ডি টাইপ মেয়েটা আজ নীরব। এতে তার মধ্যে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। সে কান্নারত অবস্থায় ভাবছে, আচ্ছা রানী কেমন আছে, ঠিক আছে তো? খুব দেখতে ইচ্ছে করছে তার। তাই ভেবে নিয়েছে কলেজ শেষে বাড়ি না গিয়ে সবার অতি পরিচিত এমপি রামদাসের বাড়ি যাবে। যদিও জানে তাকে ভেতরে যাওয়ার জন্য অ্যালাউ করবে না, তবে এটা ভেবে মনকে বোঝায় চেষ্টা করতে ক্ষতি কি। যদি ভাগ্যে ক্রমে রানীর দেখা মিলে যায়। আজ যেন এমপির বাড়িতে জাঁকজমকের শেষ নেই। আনাচে কানাচে মেয়েদের হৈরৈ পড়ে আছে। রান্নার জমজমাট আয়োজনে কিচেন লেগে আছে সকলের ভিড়। আগের তুলনায় অন্যরকম করে বাড়িটাকে সাজানো হয়েছে। বাইরেও সিকিউরিটি গার্ড বাড়িয়ে দিয়েছে শত শত। তাদের শকুনের মতো কড়া নজর এড়ানো মুশকিল। ব্যবস্থা তো সেটার জন্যই। পর্যবেক্ষণ করতে করতে সোহানা বেগমের সাথে রানী একটা একটা করে সিঁড়ি অতিক্রম করছে। এত আয়োজন, এত উল্লাস দেখে মনে শুধু একটা কথাই হানা দিচ্ছে, বাড়িতে কি কেউ আসবে? এখন তো প্রায় দুপুর। সকালে ওয়াশরুম থেকে বের হওয়ার পর মাফিয়াটার দেখা মেলেনি আর। তাতে সে ভীষণ খুশি। লোকটা যত দূরে থাকে তত তার জন্যই ভালো। ক্ষণিকের জন্য দেহে অন্তত শান্তি মেলে। গুড্ডু গিয়েছিল তার সাথে দেখা করার জন্য। মিতুর থেকে সব শুনেছে গুড্ডুর কর্মকাণ্ডের ব্যাপারে। বাচ্চা ছেলেটা কত চিন্তা করে তার জন্য, সেটা ভেবে তার ভীষণ মায়া লাগছে ছেলেটার প্রতি। নিচে নেমে সোহানা কিচেনের দিকে পা বাড়ালেন। রানী লিভিংয়ের চারিপাশে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ফার্নিচারগুলো দেখছে। যতগুলো নিউ ফ্যাশনের আসবাবপত্র ছিল সব সরিয়ে ফেলা হয়েছে। রাখা হয়েছে আগের আমলের ভার্নিশযুক্ত চকচকে কাঠের আসবাবপত্র। এখনকার যুগে এসব ফার্নিচার চলে না বললেই চলে। লোকজন ওল্ড ফ্যাশন মনে করে। বহু বছর আগে এসব কাঠের আসবাবপত্র জমিদার কিংবা বাদশাহ তাদেরই মতো নামকরা ব্যক্তিরা ব্যবহার করতেন। রানীর কাছে দেখতে খারাপ লাগছে না, অনেকটাই মনোমুগ্ধকর। তার কাছে এইগুলোই বেশ লাগে। শাওয়ার নিয়ে বের হতে উনি রুমে গিয়ে সুন্দর করে পিঠে মলম লাগিয়ে খাবার এবং মেডিসিন খাইয়ে দিয়েছেন। অবশ্য হাঁটতে একটু কষ্ট হচ্ছে, মেডিসিন নেওয়ার জন্য শরীরের ব্যথা কিছুটা কমলেও পুরোপুরিভাবে সারেনি। জিদ্দাত যে জায়গায় ধরে সে জায়গায় রক্ত জমাট বেঁধে কালচে বর্ণ ধারণ করে। হাত নয়, যেন লোহা। ভাবতে ভাবতে ডাইনিং পেরিয়ে চলে যাচ্ছিল, তবে 2 কদম সামনে এগিয়ে কি মনে করে যেন পিছন ফিরে ডাইনিংয়ের উপর তাকায়। ভুরু কুঁচকে আসে তার। ডাইনিংয়ে কাচের ইউনিক প্লেট এবং গ্লাস নেই, সব সোনালি রঙের থালা ও গ্লাস। এইগুলো কি পিতল নাকি গোল্ড তা রানীর অজানা। প্রতিটা প্লেটে খুব সুন্দর করে নকশা করা। গ্লাসগুলোও দেখতে খুব আকর্ষণীয়। তার কাছে কেমন অদ্ভুত মনে হলো। সে মানুষের মুখে শুনেছে, তবে আজ নিজের চোখে দেখছে। যদি এইগুলো গোল্ড হয়ে থাকে তাহলে এতে খাবার খাওয়া ঠিক নয়।
পিতল বা কাঁসা হলে ঠিক আছে। আর মাথা না ঘামিয়ে কিচেনের দিকে পা বাড়াতে নিলে ঠিক সেই সময় রামদাস হস্তনস্ত হয়ে বাহির থেকে ভিতরে প্রবেশ করে লিভিং এর সবাইকে চেঁচিয়ে ডাকতে শুরু করলেন। রানীর আর কিচেন যাওয়া হলো না। রামদাসের ডাকাডাকিতে সে এগিয়ে গেল সামনে। অতঃপর শাড়ির আঁচল কসলাতে কসলাতে কম্পিত স্বরে বলল, বাবা, কিছু কি প্রয়োজন? আমাকে বলুন। রামদাস রানীর কথার প্রত্যুত্তরে কিছু না বলে তার দিকে খুব মনোযোগ সহকারে তাকালেন। পর মুহূর্তে চোখ সরিয়ে নিলেন। রানীর খুব খারাপ লাগলো। মাথা নিচু করে ফেলল সে। রামদাসের হক পেয়ে শ্যামা, সুমিত্রা, সুহানা কিচেন থেকে বের হয়ে আসলেন ততক্ষণে। ওনাদের উপস্থিতি হতে তিনি ওদের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, বাড়ির সবাইকে এক হাতে হতে বলো। শ্যামা কয়েকটা মেয়েটকে বলে দিলেন ডেকে আনার জন্য। মেয়েটরা ছুটে গিয়ে বাকিদের ডেকে নিয়ে আসলেন। রিপন, হরিরাম, রামদাস সোফায় বসে প্রথমে কিছু বিষয় নিয়ে খুব ঠান্ডা মাথায় আলোচনা করলেন। তাদের কথোপকথন উপস্থিত কেউ শুনতে পায়নি। এক সাইডে দাঁড়িয়ে আছেন সবাই। ওনাদের কথা বলার মাঝেই রামদাস কিছু একটা বলতে হরিরাম না সূচক সম্মতি জানালেও রিপন দাস হ্যাঁ সম্মতি জানায়। এতে হরিরাম কিছুটা উচ্চস্বরে বলে ওঠেন, এটা কি করে হয়? এই মুহূর্তে বিষয়টা ধামাচাপা দিলে পর মুহূর্তে তো ঠিকই জানান। পরেটা না হয়ে জিদ্দাত দেখে নেবে। সকল দৃষ্টি পড়ে দরজার দিকে। রানী মাফিয়াটাকে দেখা মাত্র শাশুড়ির শাড়ি খামছে ধরে পেছনে লুকায়। জিদ্দাত একদম পরিপাটি হয়ে আছে, তবে আজ সে সাদা ধুতির সাথে হুইল শার্ট পরেছে, তাতে খুবই এক্সপেন্সিভ ওয়াচ। ধুতি এক হাতে হাঁটু বারবার ধরে সিগারেট টানতে টানতে এগিয়ে আসতে থাকে। সোহানা এবং রামদাসকে ছাড়া সকলে আতঙ্কিত হয়ে পড়ে। রানী লুকায় আছে শাশুড়ির পেছনে, আর এখনো গুড্ডু লুকিয়েছে তার পেছনে। শাড়ির দু সাইড খামছে রানীর উদ্দেশ্যে আস্তে করে সে বলে, গুন্ডা জিহাদ কামিন, সাবধানে থেকো বউ। রানীও লাড্ডু মতো করে বলল, শয়তান সব জায়গায় ঘুরে বেড়ায়। শ্যামা সুমিত্রার সাথে একদম চেপে দাঁড়ালেন। জিদ্দাতকে দেখলেই ভয় করে, কখন কি করে বসে তো সবারই অজানা। সে বাবা চাচাদের মুখোমুখি হয়ে সোফায় দুহাত দুদিকে রেখে পায়ের উপর পা তুলে বসে। রামদাস দু আঙুলে মাথা নিচু করে কপাল ঘেঁষছেন। চিন্তায় যেন ওনার মাথা ফেটে যাচ্ছে। হরিরাম গলা খেকিয়ে চশমা ঠিক করে অল্প স্বরে রামদাসকে বলেন, দাদা, আমার মনে হয় বিষয়টা আরেকবার ভাবা উচিত। রামদাস কিছু বলার আগে জিদ্দাত সোজা হয়ে রেগে রক্তচক্ষু নিয়ে দুহাত টেবিলের ওপর আঁচড় রেখে চিৎকার দিয়ে ওঠে, I don't want to hear anything else. My words are final. তাতে উপস্থিত সবাই কেঁপে ওঠে। স্তব্ধ হয়ে যায় লিভিং এর প্রতিটা আনাগোনা। থমথমে পরিবেশ। রামদাস নিজের চুল খামছে ধরলেন। হরিরাম একদম নীরব হয়ে গেছেন। জিদ্দাতের কথা শুনে দ্বিতীয়বার কিছু বলার সাহস জুগিয়ে ওঠেনি আর। জিদ্দাত এক কথায় অটুট, সে যেটা বলবে সেটাই ফাইনাল। বাবা চাচা তো নামের শুধু, কাজে তো ওনারা তুচ্ছ। সবকিছু জাবরার খান জিদ্দাতের কথাই হয়। কথা মতো না হলে সব এক চুটকিতে ধ্বংস করে দিতে তার 2 মিনিট সময় লাগবে না। জিদ্দাত হাত উঠিয়ে আরেকটা সিগারেটে ধরিয়ে তাতে টান দিতে অসম্ভব ধোঁয়া উড়ে উঠল। সে ফোন বের করে কিছু একটা খুব মনোযোগ দিয়ে ভাবল। অতঃপর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে পরপর জিভ দিয়ে গাল ঠেলতে ঠেলতে সেকেন্ডের মধ্যে লিখল, They'll come out in a little while. But be careful, so that nothing happens to them. Remember. সাথে সাথে অপর পাশ থেকে রিপ্লাই আসে, ওকে বস, আমরা সবাই চারদিক ঘিরে দাঁড়িয়ে আছি। তার এই দাঁত পিষাকর বার্তা পেয়ে অপর পাশ থেকে মেসেজ আসলেও জিদ্দাত সিন করল না। নীরবেই বাঁকা হাসলো। কি পাঠাবে তা তার ভালো করেই জানা আছে। সিগারেটটা ঠোঁটের ভাঁজে রেখে পরপর 3-4টা টান দিল। এবার তো নাকে মুখে দিয়ে ধোঁয়া উড়তে শুরু করে। সিগারেটের তীব্র ধোঁয়ার জন্য রানী কাশতে শুরু করে। সবাই রানীর দিকে তাকিয়ে সে নিজেকে সামলে শাড়ির আঁচল দিয়ে নাক চেপে ধরে। এই বুঝি তার আওয়াজ শুনে মাফিয়াটা এসে দুগালে 4টা থাপ্পড় মেরে দেয় সেই ভয়ে। জিদ্দার ঠোঁট কামড়ে ধরে শয়তানি হেসে সিগারেটে বেশ কয়েকটা টান দিয়ে
শেষ অংশটা নিচে ফেলে পা দিয়ে পিষে ফেলে। রিপন দাস রামদাসের কাঁধে হাত রাখলে তিনি তার দিকে তাকিয়ে রিপন দাস চোখ দিয়ে ইশারা করে কিছু একটা বুঝালেন। তাতে রামদাস গলা পরিষ্কার করে নিলেন। সবশেষে আরেকটু চিন্তা ভাবনায় মগ্ন হয়ে সবাইকে উদ্দেশ্য করে বললেন,